ইউএস মার্শাল টেডি ড্যানিয়েলস এবং তার নতুন পার্টনার চাক দ্বীপে আসে একজন রোগীর উধাও হওয়া তদন্ত করতে। রোগীর নাম র্যাচেল সোলান্দো, যে তার 3 সন্তানকে ডুবিয়ে মেরে ফেলেছিল। কিন্তু দ্বীপে পা দিতে না দিতেই অদ্ভুত সব ঘটনা শুরু হয়। ঝড়, বিদ্যুৎ চলে যাওয়া, হাসপাতালে ডাক্তারদের সন্দেহজনক আচরণ, হ্যালুসিনেশন এবং কিছু ক্লু যেমন দ্য ল অফ 4 এবং হুই 67। টেডি ধীরে ধীরে বুঝতে পারে যে এই হাসপাতালে ভয়ঙ্কর কিছু চলছে, কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়ায় সে আসলে কাকে বিশ্বাস করবে, নিজেকে না তার মাথার ভিতরে স্মৃতিকে। চলুন শুরু করি তাহলে শাটার আইল্যান্ড এর আসলে কি ঘটে। শুরুতেই একটি জাহাজ সাগরে জলরাশি ধরে এগোচ্ছিল। সেখানে টেডি নামক একজন ব্যক্তিকে দেখতে পাই, যা চেহারা বিস্ময় এবং চিন্তিত অবস্থায় দেখায়। তার এই বিস্ময় এবং চিন্তিত মুখ নিয়ে টেডি জাহাজের সামনে দাঁড়িয়ে থাকা একজন ব্যক্তির কাছে যান। এই ব্যক্তিটি হলো টেডির পার্টনার চাক। টেডির চোখে ক্লান্তি, মুখে একটা অদ্ভুত অস্থিরতা। তাদের গন্তব্য শাটার আইল্যান্ড, একটা ছোট্ট নির্জন দ্বীপ যেখানে সমুদ্রের গর্জন ছাড়া আর কিছুই শোনা যায় না। কিন্তু এই দ্বীপের ভেতরে লুকিয়ে আছে এমন একটা জায়গা যেটার নাম শুনলেই গা শিউরে ওঠে। একটা মানসিক হাসপাতাল, যেখানে রাখা হয় সবচেয়ে বিপজ্জনক, সবচেয়ে ভয়ঙ্কর মনের মানুষদের। আর ঠিক 24 ঘন্টা আগে এই হাসপাতাল থেকেই ভয়ঙ্করভাবে উধাও হয়ে গেছে একজন রোগী। কিভাবে সে পালালো? দরজা তো ছিল বন্ধ, চারদিকে পাহারা, তবুও সে যেন হাওয়ায় মিলিয়ে গেল। টেডি আর চাকের কাঁধে এখন দায়িত্ব একটাই, এই রহস্যে জট খুলতে হবে। কোথায় গেল সে? কিভাবে পালালো? আর সবচেয়ে বড় প্রশ্ন, আদৌ কি সে নিজে থেকে পালিয়েছে, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো ভয়ঙ্কর সত্যি? জাহাজ যতই দ্বীপের কাছাকাছি এগোচ্ছে, কুয়াশা ততই ঘন হচ্ছে। আর সেই কুয়াশার আড়ালে যেন অপেক্ষা করছে এমন কিছু, যার জন্য টেডি বা চাক কেউই প্রস্তুত ছিল না। জাহাজের ডেকে দাঁড়িয়ে ঠান্ডা বাতাস গায়ে লাগছে। দূরে দ্বীপে আবছা ছায়া দেখা যাচ্ছে। এর মধ্যে চাক হঠাৎ একটু ব্যক্তিগত প্রশ্ন করে বসে, তোমার পরিবার, স্ত্রী, সন্তান কেউ আছে? টেডির চোখটা একটু বদলে যায়, ঠোঁটের একটা তিক্ত হাসি ফুটে ওঠে। তারপর ধীরে ধীরে বলে, হ্যাঁ, বিয়ে হয়েছিল ওর একটা সুন্দর জীবন ছিল, কিন্তু 2 বছর আগে সবকিছু শেষ হয়ে গেছে। একটা ভয়াবহ আগুন ওর নিজের বিল্ডিংয়েই। সেই আগুনে ওর স্ত্রী সহ 4জন মানুষ পুড়ে ছাই হয়ে গেছে। আর সেদিন থেকে টেডি ড্যানিয়েল একা, পুরোপুরি সম্পূর্ণ একা। যেন সেই আগুন শুধু বিল্ডিং পোড়ায়নি, টেডির ভেতরটাও পুড়িয়ে দিয়ে গেছে। চাক আর কিছুই জিজ্ঞেস করে না, কিন্তু ক্ষত এমন হয় স্পর্শ করলে রক্ত ঝরে। এরই মধ্যে জাহাজ ধীরে ধীরে ভিড়তে শুরু করে শাটার আইল্যান্ডের বন্দরে। আর এখানেই টেডি আর চাক প্রথম অস্বস্তিকর সত্যিটা টের পায়। এই পুরো দ্বীপে ঢোকা আর বেরোনোর পথ একটাই, আর সেটা হলো এই বন্দর। কিন্তু মজাটা হলো, এই বন্দরের পুরো নিয়ন্ত্রণ হাসপাতাল কর্তৃপক্ষের হাতে। মানে আপনি এখানে ঢুকতে পারবেন তখনই যখন তারা চাইবে, আর বেরোতে পারবেন তখনই যখন তারা আপনাকে বেরোতে দেবেন। ভাবুন একবার, তদন্ত করতে এসেছেন, অথচ বেরোনোর চাবি আপনার হাতে নেই। এটা কি তদন্ত, নাকি নিজে একটা ফাঁদের ভেতরে পা দেয়া? দ্বীপের পা রাখতেই তাদের সাথে দেখা হয় ওয়ার্ডেনের। লোকটার চোখে এক ধরনের ঠান্ডা আত্মবিশ্বাস। সে টেডি আর চাককে একটু মৃদু হেসে জানায়, এই দ্বীপে যতই রোগী আছে তারা কেউই সাধারণ পাগল না, এরা প্রত্যেক মানসিক ভারসাম্যহীন আসামি। মানে এরা শুধু পাগল না, এরা এমন মানুষ যারা ভয়ঙ্কর অপরাধ করেছে, আর তারপর তাদের মানসিক অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে যে জেলে না রেখে পাঠানো হয়েছে এখানে। হাসপাতালের প্রধান ফটকের সামনে দাঁড়িয়ে ওয়ার্ডেনে ঠান্ডা গলায় টেডি আর চাকের দিকে হাত বাড়িয়ে দেয়। কথা একটাই, বন্দুক দুটো এখানেই থাকবে। টেডি একটু থামে, একজন মার্শালের কাছ থেকে তার অস্ত্র নিয়ে নেওয়া। এটা শুধু নিয়মের ব্যাপার না, এটা একটা বার্তাও, যেন বলা হচ্ছে এখানে তুমি কতটা ক্ষমতাবান সেটা আমরা ঠিক করব, কিন্তু করার কিছুই নেই, নিয়ম মানতেই হবে। দুজনেই তাদের বন্দুক তুলে দেয়। তারপর ওয়ার্ডেন তাদের ঢোকার আগে একটু থেমে পুরো হাসপাতালের মানচিত্রটা বুঝিয়ে দেয়। এই হাসপাতালে মোট 3টে ওয়ার্ড। ওয়ার্ড এ পুরুষ রোগীদের জন্য, ওয়ার্ড বি মহিলা রোগীদের জন্য, আর ওয়ার্ড সি। এখানে এসে ওয়ার্ডেনের গলার স্বর একটু বদলে যায়, একটু ধীর, একটু ভারী।
সে বলে, এই ওয়ার্ডে রাখা হয় এই দ্বীপের সবচেয়ে বিপজ্জনক, সবচেয়ে হিংস্র মানুষগুলোকে, যাদের কথা ভাবলেও রাতে ঘুম আসে না। আর এই ওয়ার্ডে ঢোকার অনুমতি সেটা শুধুমাত্র ওয়ার্ডেনের নিজে অথবা হাসপাতালের প্রধান ডাক্তারের লিখিত অনুমতিতেই সম্ভব। বাকি কারোর জন্য সেই দরজা বন্ধ। টেডির মাথায় তখনই একটা চিন্তা খেলে যায়, যে রোগী পালিয়েছে সে কোনো ওয়ার্ডে ছিল, আর যদি ওয়ার্ড সি এর কেউ হয় তাহলে এই রহস্য আরো অনেক গভীর। এরপর তাদের নিয়ে যাওয়া হয় হাসপাতালের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটার কাছে, ডক্টর কোলি। এই হাসপাতালের প্রধান চিকিৎসক, যার কথা এই দ্বীপ চলে, যার সিদ্ধান্তে রোগীদের ভাগ্য নির্ধারিত হয়। ডক্টর কোলি দেখতে শান্ত, কথা বলেন মেপে মেপে, চোখে একটা বুদ্ধিমত্তার ঝলক আছে, কিন্তু সেই চোখের আড়ালে ঠিক কি লুকিয়ে আছে সেটা বোঝা মুশকিল। তিনি টেডি আর জাককে স্বাগত জানান, কিন্তু সেই স্বাগতে কোথাও যেন একটা ঠান্ডার দূরত্ব অনুভব হয়, যেন তিনি খুশি না যে বাইরে কেউ এসে এই দ্বীপের ভেতরে উকি দিতে চাইছে। টেডি বুঝতে পারে এই পদত অনেক সহজ ভেবে এসেছিল সে, কিন্তু এই দ্বীপ, এই মানুষগুলো, এই হাসপাতাল, এখানে কোনো কিছুই যা মনে হচ্ছে তা আসলে না। প্রতিটি দরজার পেছনে আরেকটা রহস্য, প্রতিটা মানুষের চোখে আরেকটা প্রশ্ন, আর এই দ্বীপ থেকে বেরোনোর আগে টেডিকে সেই সব প্রশ্নের উত্তর খুঁজতেই হবে। ডক্টর কোলি এবার ধীরে ধীরে পুরো ঘটনাটা খুলে বলতে শুরু করেন। তিনি জানান, আগের দিন এই হাসপাতাল থেকে একজন রোগী নিখোঁজ হয়েছে, তার নাম রেচেল সোনাতো। কিন্তু কথাটা বলার সময় ডক্টর কোলির মুখে এক অদ্ভুত শান্ত ভাব, যেন একজন মানুষ নয়, কোনো ফাইলের কাগজ হারিয়ে গেছে। টেডি তার দিকে তাকিয়ে থাকে, কারণ বিষয়টা এত সহজ না। এই হাসপাতাল চারদিক থেকে কঠিন সুরক্ষায় ঘেরা, বাইরে সমুদ্র, ভেতরে পাহারা, গেট বন্ধ, বন্ধ নিয়ন্ত্রণে। তাহলে একজন রোগী হঠাৎ করে উধাও হলো কিভাবে? টেডির এবার সরাসরি প্রশ্ন করে, এই রেচেল সোনাতো, সে কি খুব বিপজ্জনক ছিল? ডক্টর কোলি কয়েক মুহূর্তে চুপ করে থাকেন, তারপর ধীরে বলেন, হ্যাঁ, সেরকমই বলা যায়। এরপর যে গল্পটা তিনি বলেন সেটা শুনে ঘরের ভেতরে বাতাসটাও যেন ভারী হয়ে ওঠে। রেচেলের স্বামী দ্বিতীয় বিশ্বযুদ্ধে মারা যায়। স্বামীর মৃত্যুর পর রেচেল একাই তার 3টা ছোট ছেলে মেয়েকে নিয়ে বাইরে থাকতো। বাইরে থেকে দেখলে হয়তো একটা সাধারণ দুঃখী মায়ের জীবন, কিন্তু মানুষের মনের ভেতরে কখনো কোনো অন্ধকার জন্ম নেয় সেটা তো বাইরে থেকে বোঝা যায় না। একদিন হঠাৎ করেই রেচেল এমন একটা কাজ করে বসে যেটা কোনো মা করার কল্পনাও করা যায় না। সে নিজে নিদিন সন্তানকে বাড়ির পেছনে পুকুরে নিয়ে যায় আর একে একে তাদের পানির নিচে ডুবিয়ে মেরে ফেলে। কথাটা শুনে টেডির চোখে একটা চাপা আঘাত ফুটে ওঠে। এমন অপরাধের সামনে একজন তদন্তকারীও কখনো কখনো মানুষ হয়ে যায়, কিন্তু এখানে শেষ না। ডক্টর কোলি জানান, সেই ঘটনার পর গত 2 বছর ধরে রেচেলের চিকিৎসা চলছে এই হাসপাতালে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, রেচেল আজও মানতে চায় না যে তার সন্তানরা মারা গেছে। তার কাছে তারা এখনো বেঁচে আছে। সে এখনো বিশ্বাস করে ওরা কোনো এক মুহূর্তে ঘরে ফিরে আসবে, দৌড়ে এসে তাকে মা বলে ডাকবে। বাস্তবটা এতই নিষ্ঠুর ছিল যে রেচেল তার নিজের মাথার ভেতরে একটা আলাদা পৃথিবী বানিয়ে নিয়েছে। আর সেই কল্পনার পৃথিবীতেই এই হাসপাতালটা কোনো হাসপাতাল না, এটা তার নিজের বাড়ি। এখানকার ডাক্তার, নার্স, কর্মচারীরা কেউ চিকিৎসক না, কেউই তার বাড়ির কাজের লোক, কেউ দুধওয়ালা, কেউ আবার পেপারওয়ালা। একজন মানুষ যখন সত্যিটা সহ্য করতে পারে না, তখন তার মন নিজেই একটা মিথ্যা বানিয়ে নেয় বেঁচে থাকার জন্য। টেডি আর জাক সবকিছু শুনে একে অপরের দিকে তাকায়। কেসটা কেবল একজন রোগীর পালিয়ে যাওয়া নয়, এটা এমন এক নারীর গল্প যে নিজের সন্তানদের হত্যা করেছে, অথচ নিজের মনে সেই সতীটাকে কবর দিয়ে রেখেছে। এরপর তারা সিদ্ধান্ত নেয় রেচেলের ঘরটা ভালো করে পরীক্ষা করে দেখতে হবে, কারণ কোনো মানুষ হাওয়া মিলিয়ে যায় না, পালানোর আগে নিশ্চয়ই কোনো না কোনো চিহ্ন রেখে গেছে। দুজন ধীরে ধীরে রেচেল সোনাতোর রুমের দিকে এগিয়ে যায়। ঘরটা বাইরে থেকে সাধারণ মনে হলেও ভেতরটা ঢুকতেই একটা অদ্ভুত শূন্যতা অনুভব হয়, যেন এখানে কেউ ছিল, কিন্তু তার উপস্থিতির চেয়ে অনুপস্থিতিটাই বেশি ভয়ঙ্কর। বিছানা, দেয়াল, জিনিসপত্র সবকিছুই ঠিকঠাক, কিন্তু তবুও কোথাও যেন কিছু মিলছে না, যেন এই ঘর নিজেই একটা প্রশ্ন করছে, রেচেল সোনান্দো পালিয়েছে নাকি তাকে কেউ অদৃশ্য করে দিয়েছে। রেচেল সোনান্দোর ঘরে ঢুকে টেডি আর জাক বুঝতে পারে ব্যাপারটা একদম স্বাভাবিক নয়।
কিন্তু ঘরের দরজাটা অক্ষত, জানালাটাও অক্ষত। কোথাও ভাঙচুরের কোনো চিহ্ন নেই। মানে বাইরে থেকে কেউ জোর করে ঢোকেনি, আবার ভিতর থেকে কেউ জোর করে বেরিয়েও যায়নি। সবকিছু যেন ঠিকঠাক আছে, অথচ এই ঠিকঠাকের মধ্যে লুকিয়ে আছে সবচেয়ে বড় অস্বাভাবিক কথা। আরো অবাক করার বিষয় হলো, রেচেলের দুজোড়া জুতোই ঘরের ভিতরেই পড়ে আছে। অর্থাৎ সে যদি পালিয়ে থাকে, তাহলে তাকে এই পাথরে কাদামাখা কাঁটায় ভরা দ্বীপের মধ্যে খালি পায়ে পালাতে হয়েছে। টেডির চোখ ঘরের প্রতিটা কোণায় ঘুরতে থাকে। বিছানা, টেবিল, দেয়াল, মেঝে, কোনো ছোট্ট ক্লু সে মিস করতে চায় না। আর ঠিক তখনই মেঝের এক কোণে তার চোখ আটকে যায় একটা ছোট্ট কাগজের টুকরোর ওপর। সে কাগজটা তুলে দেখে সেখানে লেখা, দ্য ল অফ 4 হু ইজ 67, মানে 4-এর নীতি। আর 66 নাম্বারকে। কথাগুলো ছোট, কিন্তু এর ভেতরেই যেন একটা অদ্ভুত ধাঁধা লুকিয়ে আছে। 4-এর নীতি মানে কি, আর 66 নম্বরই বাকি? হাসপাতালের ডাক্তার, নার্স, কর্মচারী কেউ এই কথাগুলোর মানে বুঝতে পারে না। কিন্তু টেডির কাছে ব্যাপারটা এত সহজ মনে হয় না। তার অভিজ্ঞতা বলে, একজন নিখোঁজ মানুষ যদি কিছু রেখে যায়, সেটা কখনো এমনি এমনি রেখে যায় না। টেডি কাগজটা নিজের কাছে রেখে দেয়। তারপর ডক্টর কলিকে পরিষ্কারভাবে জানায়, আগের দিন যারা যারা ডিউটিতে ছিল, ডক্টর, নার্স, ওয়ার্ডেন, কর্মচারী, প্রত্যেকের সঙ্গে সে আলাদা করে কথা বলতে চায়। কারণ টেডি জানে, কোনো রহস্যের উত্তর অনেক সময় ঘটনাস্থলে থাকে না, থাকে মানুষের কথার ভেতরে। কারো মুখে ছোট্ট বলে, কারো চোখের অস্বস্তিতে, অথবা কারো চুপ করে যাওয়ার মধ্যে। এরপর একে একে সবাই জিজ্ঞাসাবাদ শুরু হয়। সবার সঙ্গে কথা বলতে গিয়ে টেডি জানতে পারে, রেচেলের দায়িত্বে থাকা একজন কর্মচারী কিছুক্ষণের জন্য বাথরুমে গিয়েছিল, আর সম্ভবত সেই ছোট্ট ফাঁকটার মধ্যেই রেচেল অদৃশ্য হয়ে যায়। কিন্তু এখানেও প্রশ্ন থেকে যায়, একটা সুরক্ষিত ঘর থেকে দরজা জানলা না ভেঙে, জুতো না পেরে, চারদিকে পাহারা থাকা অবস্থায় একজন মানসিক রোগ কিভাবে পালালো? জিজ্ঞাসাবাদের মাঝেই আরো একটা তথ্য টেডির কানে আসে। রেচেলের প্রধান চিকিৎসক ছিলেন ডক্টর শিহান। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, রেচেল নিখোঁজ হওয়ার পরেই সকালে তিনি বেশ কিছুদিনের ছুটি নিয়ে দ্বীপ ছেড়ে চলে গেছেন। এই খবর শুনে টেডির সন্দেহ আরো ঘন হয়ে ওঠে। কারণ একটা গুরুত্বপূর্ণ রোগী নিখোঁজ, কিন্তু হাসপাতাল তোলপাড়। এই খবর শুনে টেডির সন্দেহ আরো ঘন হয়ে ওঠে। কারণ একটা গুরুত্বপূর্ণ রোগী নিখোঁজ, পুরো হাসপাতাল তোলপাড়। আর তার প্রধান ডাক্তার ঠিক তখনই ছুটিতে গেলেন। এটা কি শুধু কাকতালীয়, নাকি কেউ ইচ্ছে করে তদন্তের আগে নিজেকে সরিয়ে নিয়েছে? দিনের জিজ্ঞাসাবাদ শেষে সেই রাতে টেডি আর জাক যায় ডক্টর কোলির কোয়ার্টারে। বাইরে তখন দ্বীপ জুড়ে অন্ধকার নেমে এসেছে। সমুদ্রের গর্জন, বাতাসের শব্দ, আর দূরের পাহাড়িটা হাসপাতাল, সব মিলিয়ে জায়গাটা যেন আরো বেশি রহস্যময় হয়ে ওঠে। ডক্টর কোলির কোয়ার্টারে গিয়ে তাদের পরিচয় হয় আরেকজন উচ্চ পদস্থ ডাক্তারের সঙ্গে, ডক্টর নরি। ডক্টর নরি জার্মানি মানুষ, তবে এখন তিনি পুরোপুরিভাবে আমেরিকাতেই থাকেন। তার কথাবার্তা শান্ত, ভদ্র, কিন্তু তার চোখে একটা ঠান্ডা হিসাবি ভাব আছে, যেন তিনি মানুষের কথা দিয়ে নয়, মনের ভেতর ঢুকে পড়তে পারেন। টেডি প্রথম দেখাতেই বুঝতে পারে এই ডাক্তার সাধারণ কেউ নন। আর এই হাসপাতালের রহস্য শুধু একজন রোগী পালিয়ে যাওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়, এখানে কিছু একটা লুকোনো আছে, খুব গভীরে। আর সেই লুকোনো সত্যর প্রথম চাবি হয়তো ওই ছোট্ট কাগজের টুকরোতে, দ্য ল অফ 4 হু ইজ 67। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, টেডি জার্মানদের একদম সহ্য করতে পারে না। এই ঘৃণাটা এমনি এমনি জন্মায়নি, এর পেছনে আছে রক্তমাখা এক অতীত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় টেডি ছিল একজন সৈনিক। জার্মান সেনাবাহিনীর বিরুদ্ধে সামনাসামনি লড়াই করতে হয়েছিল তাকে আর তার সঙ্গীদের। নিজের চোখে সে দেখেছে যুদ্ধের বীভৎসতা, বন্ধুদের লাশ, লাশের স্তূপ, বারুদের গন্ধ। সেই স্মৃতিগুলো আজও তার মাথার ভেতরে দগদগে ক্ষতের মতো চলছে। আর আজ এত বছর পর এই রহস্যময় দ্বীপে এক অন্ধকার কোয়ার্টারে বসে তার সামনে দাঁড়িয়ে আছে একজন জার্মান, ডক্টর নরি। ফলে যা হওয়ার তাই হলো। কথা বলতে বলতে দুজনের মধ্যে শুরু হয়ে যায় ঠান্ডা লড়াই। ডক্টর নরিং এর প্রতিটা কথাই যেন লুকানো খোঁচা, আর টেডির প্রতিটা উত্তরে চাপা আগুন। ঘরের বাতাসটা যেন ভারী হয়ে ওঠে। এক পর্যায়ে সেই ঠান্ডা লড়াই রূপ নেয় সরাসরি সংঘাতে। টেডি এবার সোজাসুজি দাবি করে বসে, আমি হাসপাতালের প্রত্যেকটা কর্মচারীর ফাইল দেখতে চাই। যুক্তিসঙ্গত দাবি, একজন তদন্তকারী হিসাবে এটা তার অধিকার। একজন রোগী নিখোঁজ, তাহলে এখানকার প্রত্যেকটা মানুষই তো সন্দেহের তালিকায়।
কিন্তু ডক্টর কোলি আর নরিং টেডির মুখের ওপরেই সাপ জানিয়ে দেয়, না এটা সম্ভব না। ব্যাস, এটাই ছিল শেষ আঘাত। ভাবুন তো একবার, আপনাকে ডেকে আনা হলো একটা রহস্য সমাধানের জন্য, অথচ আপনার হাত পা বেঁধে দেওয়া হচ্ছে প্রতিটা পদক্ষেপে। প্রথমে বন্দুক কেড়ে নেওয়া হলো, তারপর ওয়ার্ড সিতে যাওয়ার অনুমতি নেই, প্রধান ডাক্তার সিহান ছুটিতে, উধাও, আর এখন কর্মচারীদের ফাইলও দেখা যাবে না। তাহলে তদন্তটা হবে কিভাবে? নাকি এরাই চায় না যে তদন্তটা হোক? টেডি এবার আগে ফেটে পড়ে। চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে সে ডক্টরদের চোখে চোখ রেখে বলে, ঠিক আছে, তাহলে এখন থেকে আমি আর কোনো তদন্ত করব না। কাল সকাল হলেই আমি আর আমার সঙ্গী এই দ্বীপ ছেড়ে চলে যাব। আর এই হাসপাতাল সম্পর্কে আমাদের যা মনে হয়েছে ঠিক সেভাবে একটা রিপোর্ট লিখে হেডকোয়ার্টারে জমা দিয়ে দিব। কথাটা ছিল একটা হুমকি, পরিষ্কার হুমকি। কারণ টেডি জানে ফেডারেল মার্শালদের রিপোর্টে যদি এই হাসপাতালের নামে সন্দেহজনক কিছু লেখা হয়, তাহলে এই দ্বীপের উপর নেমে আসবে সরকারি তদন্তের ঝড়। আর তখন এই ডাক্তারদের এত সাজানো গোছানো সাম্রাজ্য এক নিমিষেই তছনছ হয়ে যেতে পারে। ঘরে নেমে আসতে পারে পিন পতন, নীরবতা। কিন্তু প্রশ্ন হলো, টেডি কি সত্যি চলে যেতে পারবে এই দ্বীপ ছেড়ে, নাকি এই দ্বীপ তাকে ছাড়বে না? ডক্টর কোলির কোয়ার্টার থেকে বেরিয়ে আসার পর বাইরে কনকনে ঠান্ডা বাতাস আর সমুদ্রের গর্জন যেন ওদের স্বাগত জানালো। চা কিছুটা বিভ্রান্ত। সে টেডিকে সরাসরি প্রশ্ন করে বসে, তাহলে আমরা কি কাল সকালে সত্যি এই অসম্পূর্ণ কাজ ফেলে চলে যাব? আমার ক্যারিয়ারে এর আগে কোনো কেস আমি এইভাবে মাঝপথে ছেড়ে আসিনি। টেডি কিছুক্ষণ চুপ থেকে আকাশের দিকে তাকায়, তারপর নিচু স্বরে বলে, আমার মনে হয় না র্যাচেল সোলান্দো এখান থেকে একা একা পালিয়েছে। এই হাসপাতালের নিশ্চিন্ত নিরাপত্তা ভেদ করে কোনো পাগল রোগীর পক্ষে অদৃশ্য হয়ে যাওয়া অসম্ভব। এখান থেকে পালানোর জন্য ভেতর থেকে কেউ না কেউ ওকে অবশ্যই সাহায্য করেছে, আর আমি সেটা বের করেই ছাড়ব। কিন্তু টেডি বুঝতে পারছিল না রহস্যটা যতটা না হাসপাতালের বাইরে, তার চেয়েও বেশি তার নিজের মাথার ভেতরে। সেই রাতে ঘুমানোর পর টেডি অবচেতন মনে কি এক নরকে পরিণত হয়। এই দ্বীপে পা রাখার পর থেকেই তার পুরনো স্মৃতিগুলো বিষাক্ত সাপের মতো ফনা তুলছিল, আর ঘুমের ঘরে সেই দুঃস্বপ্নগুলো আরো বিভৎস হয়ে ওঠে। স্বপ্নেই সে নিজেকে দেখতে পায় দ্বিতীয় বিশ্বযুদ্ধে সেই রক্তমাখা রণক্ষেত্রে, লাশের স্তূপ, বরফে জমাট বাঁধা রক্ত আর মানুষের হাহাকার। কিন্তু হঠাৎ করে সেই দৃশ্য বদলে যায়। তার চোখের সামনে ভেসে ওঠে তার মৃত স্ত্রী ডলরাস। সে ডলরাস যাকে সে 2 বছর আগে এক ভয়াবহ আগুনে হারিয়েছিল। স্বপ্নে ডলার্সকে দেখাচ্ছিল জীবন্ত, কিন্তু তার শরীর থেকে তখনও যেন আগুনের ধোঁয়া বেরোচ্ছে। ডলার্স টেডির খুব কাছে এসে ফিসফিস করে একটা নাম উচ্চারণ করে, অ্যান্ডিওলেডিস। ডলরাস তাকে সতর্ক করে দিয়ে বলে, র্যাচেল সোলান্দো এই দ্বীপে একা নেই, ওর সাথে অ্যান্ডিওলেডিস নামে এমন একটা লোক আছে। যেভাবে হোক ওদের দুজনকেই তোমাকে খুঁজে বের করতে হবে। কি এই অ্যান্ডিওলেডিস? টেডির অতীত আর এই দ্বীপের রহস্যের সাথে তার সম্পর্ক কি? হঠাৎ এক বিকট আওয়াজে টেডির ঘুম ভেঙে যায়। সকালে চোখ মেলে সে যা দেখলো সেটা যেন দুঃস্বপ্ন চেয়েও ভয়ঙ্কর। বাইরে তখন প্রলয় শুরু হয়েছে, এক ভয়ঙ্কর ঘূর্ণিঝড় আর মুষলধারে বৃষ্টিতে পুরো দ্বীপ লণ্ডভণ্ড হয়ে আছে। সমুদ্রের ঢেউগুলো পাহাড় সমান উঁচু হয়ে আছড়ে পড়ছে বন্দরে। এই আবহাওয়া মানে একটাই, এই দ্বীপ থেকে বের হওয়ার সব পথ এখন বন্ধ। কোনো জাহাজ আসবে না, কোনো নৌকা চলবে না। প্রকৃতি যেন চায় না টেডি এই রহস্য অমীমাংসিত রেখে চলে যাক। বাধ্য হয়ে টেডি আর চাক বুঝতে পারে কাল যে হুমকি সে ডক্টরকে দিয়েছিল সেটা এখন অকেজ। তারা এখন এই দ্বীপের বন্দী, আর তদন্ত চালিয়ে যাওয়া ছাড়া তাদের সামনে আর কোনো পথ খোলা নেই। ভিজে একাকার হয়ে ঝড়ে ঝাপটাস হয়ে তারা আবার বেরিয়ে পড়ে, কারণ টেডির কানে তখনও ডলার্সের সেই কথাগুলো বাজছে, অ্যান্টিওলেডিস, তাকে খুঁজতেই হবে। রহস্যের জাল এবার আরো আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে তাদের। তদন্ত এগিয়ে নিতেই টেডি আর চাক এবার সরাসরি হাসপাতালে রোগীদের কাছে যায়। একের পর এক রোগীকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে, কিন্তু লক্ষ্য করলে দেখা যায় টেডির প্রতিটা প্রশ্ন কেন্দ্র ঘুরে ফিরে আসে শুধু একটা নাম, তোমরা কি অ্যান্ডিওলেডিস নামে কাউকে চেনো? একজন রোগী মাথা নাড়ে আর একজন শুধু হাসে। কেউ কেউ ফাঁকা চোখে তাকিয়ে থাকে, যেন প্রশ্নটা বুঝতেই পারেনি। কিন্তু কেউ একজনও এই নামটা চেনার কথা স্বীকার করে না, যেন অ্যান্ডিওলেডিস নামে কোনো মানুষ এই দ্বীপে কখনো আসেইনি। চাক পাশ থেকেই সবকিছু দেখছিল। টেডির এই অস্থিরতা, এই তীব্র তাগিদ,
একটু একটু করে তার কাছে অস্বাভাবিক মনে হতে শুরু করে। শেষ পর্যন্ত সে সরাসরি জিজ্ঞেস করে বসে, তুমি এই অ্যান্ড্রিয়া লেডিস ব্যাপারে এত খোঁজ নিচ্ছ কেন টেডি? তুমি কি তাকে আগে থেকেই চেনো? টেডি কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর একটা দীর্ঘ দীর্ঘ শ্বাস ফেলে, যেন এই কথাটা বলার জন্য অনেকক্ষণ ধরে সে নিজের সাথে যুদ্ধ করছিল। তারপর ধীরে ধীরে বলতে শুরু করে, চিনি যাক, খুব ভালো করেই চিনি। টেডি জানায় সে আর তার স্ত্রী ডলারের যে অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়েই থাকতো, অ্যান্ড্রিউ লেডি সেখানেই কাজ করত। লোকটা ছিল মানসিক বিকারগ্রস্ত। আগুন নিয়ে তার একটা উন্মাদনা ছিল। আগুনের শিখা দেখলে তার চোখ জ্বলে উঠত। আগুন জ্বালানো ছিল তার নেশা, তার পাগলামো। আর একদিন সেই পাগলামো সত্যি হয়ে ওঠে। অ্যান্ড্রিউ পুরো বিল্ডিংয়ে আগুন ধরিয়ে দেয়। সেই রাতের কথা মনে করতে গেলে টেডির হাত কাঁপতে শুরু করে। সেই ভয়াবহ আগুনে তার সবকিছু পুড়ে ছাই হয়ে যায়, তার ঘর, তার জীবন, আর তার সবচেয়ে প্রিয় মানুষ ডলারেস। চোখের সামনে স্ত্রীকে হারায় টেডি, এমন একটা মৃত্যু যেটা কোনো স্বামীর দেখার কথা না। ঘটনার পর অ্যান্ড্রিউর আদালতে তোলা হয়, কিন্তু সেখানে এক অদ্ভুত দাবি করে। সে বলে তার মাথার ভেতরে কোনো এক অদৃশ্য শক্তি আছে, যেটা তাকে বাধ্য করতো আগুন জ্বালাতে, ধ্বংস করতে। সে নিজে নাকি চায়নি, কিন্তু সেই শক্তি তাকে দিয়ে করিয়ে নিয়েছে। আদালত তাকে মানসিক ভারসাম্যহীন ঘোষণা করে। জেলের বদলে তাকে পাঠিয়ে দেওয়া হয় চিকিৎসার জন্য এই শাটার আইল্যান্ডে। কিন্তু এখানে আসার কিছুদিন পরেই অ্যান্ড্রিউ যেন কাপুরের মতো উধাও হয়ে যায়। কোনো চিহ্ন নেই, কোনো রেকর্ড নেই, কেউ তার নাম পর্যন্ত জানে না। টেডির চোখে দিকে তাকিয়ে চাক বলে, আমি এই ওয়ার্ড তন্ন তন্ন করে খুঁজেছি। ওয়ার্ড বিতেও কোনো চিহ্ন নেই, কোথাও অ্যান্ড্রিউ নাম নেই, কোনো ফাইলেও তার অস্তিত্ব নেই। তারপর একটু থেমে বলল, এর মানেই একটাই, চাক। হয় সে সবচেয়ে বিপজ্জনক ওয়ার্ড সিতে লুকিয়ে আছে, হয়তো তাকে চিরতরে সরিয়ে দেওয়া হয়েছে। চাক কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর সরাসরি জিজ্ঞেস করে, তাহলে কি তুমি প্রতিশোধ নিতে এসেছো টেডি? অ্যান্ড্রিউ শেষ করে দিতে। টেডি ধীরে ধীরে মাথা নাড়ে। তার চোখে রাগ নেই, ঘৃণা নেই, আছে শুধু একটা ক্লান্ত ভারী বেদনা। না যাক, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ময়দানে আমি নিজের চোখে অগণিত মানুষের নির্মম পরিণতি দেখেছি। মৃত্যুর আসল চেহারা কেমন সেটা আমার চেয়ে ভালো আর কেউ জানে না। তাই কারো ক্ষতি করা আমার উদ্দেশ্য না, কখনোই ছিল না। যাক, তাহলে আরো অবাক হয়ে জিজ্ঞেস করে, যদি প্রতিশোধই তোমার লক্ষ্য না হয়, তাহলে এই দ্বীপে তোমার আসার আসল উদ্দেশ্য কি টেডি? এবার টেডি চোখ বদলে যায়। সে চারপাশে একবার তাকায়, কেউ শুনছে কিনা দেখে নেয়। তারপর গলা নামিয়ে এমন কিছু বলে যেটা শুনলেই এই পুরো হাসপাতাল, এই দ্বীপ, সবকিছু চেহারা বদলে যায়। টেডি জানায় অ্যান্ড্রিউ রহস্যজনকভাবে হারিয়ে যাওয়ার পর সে চুপ করে বসে থাকেনি। গোপনে একদম নিজের মতো করে এই হাসপাতাল নিয়ে গভীর অনুসন্ধান শুরু করে। একটু একটু করে তথ্য জোগাড় করে, আর যতই গভীরে যায় ততই বেরিয়ে আসে এক ভয়ঙ্কর সত্য, যেটা জানলে শির দ্বারা হিম হয়ে যায়। এই হাসপাতালে কোনো চিকিৎসা হয় না। বাইরে থেকে দেখলে মনে হয় একটা মানসিক হাসপাতাল। ডাক্তার আছে, নার্স আছে, ওষুধ আছে, কিন্তু ভেতরে ভেতরে চলছে সম্পূর্ণ অন্য কিছু। অসহায় রোগীদের উপর চালানো হচ্ছে বেআইনি বিপজ্জনক মানসিক পরীক্ষা নিরীক্ষা। জটিল ব্রেন সার্জারি করে তাদের মানসিক চিন্তা, আবেগ, অনুভূতি সবকিছু একটু একটু করে ধ্বংস করে দেওয়া হচ্ছে, যেন একটা জীবন্ত মানুষের ভেতর থেকে মানুষটাকে মুছে ফেলা হচ্ছে। বাকি থাকছে শুধু একটা কলস, যেটা হাঁটতে পারে, কথা বলতে পারে, ঘুম মানতে পারে, কিন্তু ভাবতে পারে না, অনুভব করতে পারে না। তৈরি করা হচ্ছে অনুভূতিহীন অন্ধ মানবাস্ত্র, যাদের ভবিষ্যতে ব্যবহার করা হবে বড় কোনো যুদ্ধে, রাজনৈতিক ষড়যন্ত্রে, ক্ষমতার দাবার খেলা। এটি এই হাসপাতালের আসল চেহারা, এটি শাটার আইল্যান্ডের গোপন সত্য। যাকের মুখ ফ্যাকাশে হয়ে যায়, সে বিশ্বাসই করতে পারছে না যা তা শুনছে। টেডি বলে, রেজাল সোলান্দোকে খুঁজতে এসেছি, এটাই সত্যি, কিন্তু শুধু এতটুকুই আমার কাজ না চান। আমি এসেছি এই পুরো চক্রান্তের মুখোশ খুলতে। এই হাসপাতালে প্রতিটা অন্ধকার ঘরের দরজা ভেঙে ভেতরে কি চলছে সেটা পৃথিবীর সামনে বের করে আনতে। বাইরে ঝড় আরো তীব্র হচ্ছিল, বৃষ্টির শব্দে পুরো দ্বীপ কাঁপছিল, কিন্তু আসল ঝড় এখন বাইরে না, আসল ঝড় এখন ভেতরে। চাক সবকিছু বিশ্বাস করতে পারছিল না। তার চোখে সন্দেহ আর অবিশ্বাস স্পষ্ট। সে মাথা নাড়তে নাড়তে বলল, টেডি, এসব কথা আমি মানতে পারছি না। এত বড় একটা ষড়যন্ত্র এই হাসপাতালে, এটা কি সম্ভব? টেডি চাকের দিকে তাকিয়ে গভীরভাবে বলল, তাহলে শোনো। যা শুনবে তা বিশ্বাস করা কঠিন হলেও সত্যি। তারপর সে একটা নাম উচ্চারণ করলো, জর্জ নয়েস।
টেডি জানায় এই হাসপাতালে নিয়ে গোপনে খোঁজ নেওয়ার সময় তার সাথে পরিচয় হয় জর্জ নয়েস নামের এক যুবকের। জর্জ ছিল এক সময় উজ্জ্বল কলেজ শিক্ষার্থী, ভবিষ্যতে যার হাতের মুঠোয়, কিন্তু টাকার অভাবে সে একটা বিশেষ মনস্তাত্ত্বিক প্রকল্পে অংশ নেয়। সেই প্রকল্পের পর থেকে তার জীবন পাল্টে যায়। প্রথমে শুরু হয় তীব্র মানসিক বিভ্রান্তি, তারপর একের পর এক অদ্ভুত ভয়ঙ্কর দৃশ্য তার মাথায় ভেসে উঠতে থাকে। ধীরে ধীরে তার মানসিক নিয়ন্ত্রণ এতটাই ভেঙে পড়ে যে একদিন সে নিজের শিক্ষকের সঙ্গে চরম সংঘাতে জড়িয়ে পড়ে। তখন তাকে অস্বাভাবিক বা স্বাভাবিক করে তোলার নামে প্রথমবার আনা হয় শাটার আইল্যান্ডে। দীর্ঘদিন চিকিৎসা শেষে যখন তাকে সমাজে ফেরত পাঠানো হয়, ততদিনে জর্জ আর আগে জর্জ ছিল না। বাইরে গিয়ে সে আবার এক ভয়াবহ অঘটন ঘটিয়ে ফেলে। আদালতে দাঁড়িয়ে সে কান্নায় ভেঙে পড়ে, বিচারকের পায়ে ধরে আকুতি জানায়, আমাকে যে কোনো কঠিন সাজা দিন, জেল দিন, যত কঠিন সাজাই হোক, কিন্তু দয়া করে আর ওই দ্বীপে ফেরত পাঠাবেন না, ওখানে আমাকে ফেরত পাঠাবেন না। কিন্তু তার সেই আকুতি কেউই শোনেনি। তাকে আবার শাটার আইল্যান্ডে পাঠিয়ে দেওয়া হয়। আর এখন সে আছে সবচেয়ে কঠোর পাহারাযুক্ত ওয়ার্ড সিতে, যেখানে শুধু সবচেয়ে বিপজ্জনক রোগীকেই রাখা হয়। টেডি চাকের চোখের দিকে তাকিয়ে বলে, জর্জের সাথে কথা বলেই আমি নিশ্চিত হয়েছি এই হাসপাতালে কোনো চিকিৎসা হয় না। এখানে চলছে মানুষদের মন, চিন্তা আর অনুভূতি নিয়ন্ত্রণের ভয়ঙ্কর পরীক্ষা। আর এই পরীক্ষার জন্য তারা বেছে নেয় এমন মানুষদের যাদের কথা বাইরের পৃথিবী কখনো বিশ্বাস করবে না, কারণ তারা পাগল। চাকের মুখে এখন আর কোনো সন্দেহ নেই, শুধু গভীর ভয় আর অবাক বিস্ময়। বাইরে ঝড় এখনো চলছে, কিন্তু এই দ্বীপের ভেতরের ঝড়টা এখন আরো ভয়ঙ্কর হয়ে উঠেছে। এসব কথা বলার সময় টেডি আর চাক হাসপাতালের বাইরে হাঁটছিল। চারপাশে ঘন অন্ধকার নামতে শুরু করেছে। হঠাৎ আকাশ যেন ফেটে পড়ে, মুষলধারে বৃষ্টি শুরু হয়, এত জোরে, এত তীব্র, যেন প্রকৃতি নিজেই এই দ্বীপের সমস্ত পাপ ধুয়ে ফেলতে চাইছে। হাসপাতালে ফেরার পথে দুজনে সম্পূর্ণ ভিজে যায়, মাথা থেকে পা পর্যন্ত একটা শুধু শুকনো নেই। ভেতরে ঢুকে বুঝতে পারে এই ভেজা কাপড়ে আর চলা যাবে না। বাধ্য হয়ে দুজনকে পরতে হয় হাসপাতাল কর্মীদের সাদা পোশাক। আর এখানেই একটা অদ্ভুত ব্যাপার ঘটে। পোশাক বদলানোর পর আয়নায় নিজেকে দেখে টেডির কেমন যেন লাগে। এতক্ষণ সে ছিল একজন ফেডারেল মার্শাল, ক্ষমতাবান, কর্তৃত্বশীল তদন্তকারী, কিন্তু এখন তাকে দেখে মনে হচ্ছে এই হাসপাতালেরই একজন। বাইরে থেকে দেখলে কেউ বলতে পারবে না সে ডাক্তার, কর্মী নাকি রোগী। পোশাক কখনো কখনো শুধু কাপড় থাকে না, পোশাকও পরিচয় বদলিয়ে দেয়। সেদিন সন্ধ্যায় হাসপাতালের ভেতরে এক জরুরি আলোচনা সভা বসে। ডক্টর কলি এবং বাকি সমস্ত সিনিয়র ডক্টররা একটা টেবিল জড়ো হয়ে আলোচনা করছিল। বিষয় একটাই, বাইরের জ্বর আরো তীব্র হচ্ছে, সমুদ্রের জলস্তর বাড়ছে। যদি পরিস্থিতি আরো খারাপ হয় তাহলে সমস্ত রোগীকে নিরাপদ জায়গায় সরিয়ে নিতে হবে, কিন্তু কোথায়, কিভাবে, কতজনকে? আর ঠিক এখানে টেডি কান খাড়া হয়ে যায়। ডক্টরের আলোচনা থেকে সে একটা গুরুত্বপূর্ণ তথ্য ধরে ফেলে। ওয়ার্ড সি তে আছে 24 জন রোগী, আর ওয়ার্ড এ এবং বি মিলিয়ে আছে 42 জন। টেডির মাথায় দ্রুত হিসাব করতে থাকে। 24 যোগ 42, 66 জন। এই হাসপাতালে মোট রোগী 66 জন। রেচেল সোলান্ত ঘর থেকে পাওয়া সেই ছোট্ট কাগজের টুকরো লেখা ছিল হু ইজ 67, এই সেই 66 নাম্বার। টেডি এবার সোজা ডক্টর কোলের দিকে ঘুরে তাকায়। তার চোখে তখন একটা ধারালো প্রশ্ন। আপনাদের হিসাবে এই হাসপাতালে 66 জন রোগী আছে, কিন্তু রেচেলের সেই নোটে লেখা ছিল 67। তাহলে সেই 67 নম্বর রোগীকে ডক্টর, যাকে আপনাদের কোনো রেকর্ডে রাখা হয়নি? ঘরে একটা অস্বস্তিকর নীরবতা নেমে আসে। ডক্টর পলি টেডির চোখের দিকে তাকান, কিন্তু এই প্রশ্নের কোনো উত্তর দেন না। তার বদলে বিষয়টা সম্পূর্ণ এড়িয়ে গিয়ে তিনি জানান, রেচেল সোনাদকে খুঁজে পাওয়া গেছে, সে এখন নিজের ঘরেই আছে। কথাটা শুনে টেডি একটু থমকে যায়। যে মহিলা 24 ঘন্টা ধরে একটা সুরক্ষিত দ্বীপ থেকে উধাও ছিল, সে হঠাৎ এমনি এমনি নিজের ঘরে ফিরে এসেছে। কোনো ব্যাখ্যা নেই, কোথায় ছিল, কিভাবে ফিরল, কিছুই হয়নি। তবুও টেডি আর চাক তাড়াতাড়ি রেচেলের ঘরে ছুটে যায়। ঘরে ঢুকে দেখেন রেচেল সোনান্দ বিছানায় বসে আছে, শান্ত, স্থির, যেন কিছুই হয়নি, যেন সে কোথাও যায়নি, কোথাও পালায়নি। টেডি একের পর এক প্রশ্ন করতে শুরু করে। গতকাল তুমি কোথায় ছিলে, কিভাবে বেরিয়েছিলে, কে তোমাকে সাহায্য করেছিল? কিন্তু রেচেলের উত্তরগুলো ছিল শূন্য। কোনো প্রশ্নের সঠিক উত্তর নেই। কিছু প্রশ্নে সে চুপ করে থাকে, কিছু প্রশ্নে এমন কথা বলে যার সাথে বাস্তবের কোনো সম্পর্ক নেই। মনে হচ্ছিল সে একটা আলাদা পৃথিবীতে বসবাস করছে, যেখানেই হয় হাসপাতালে তার বাড়ি, এখানকার মানুষজনই তার পরিবার। আর তারপর ঘটে সবচেয়ে অদ্ভুত ঘটনাটা।
কথা বলতে বলতে হঠাৎ রেচেলের চোখে একটা চেনা ভাব ফুটে ওঠে। সে টেডির দিকে তাকায়, কিন্তু সেই তাকানোটা একজন আসামির তাকানো না, সেটা একজন স্ত্রীর তাকানো, যেন সে তার হারিয়ে যাওয়া স্বামীকে দেখতে পাচ্ছে। তারপর ধীরে ধীরে সে এগিয়ে এসে সে টেডিকে জড়িয়ে ধরে, যেন বহু বছর পর নিজের সবচেয়ে কাছের মানুষটাকে ফিরে পেয়েছে। টেডি হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে। একজন মানুষ যে নিজের 3 সন্তানকে ডুবিয়ে মেরেছে, যে বাস্তব আর কল্পনার পার্থক্য করতে পারে না, সে এখন একজন অচেনা তদন্তকারীকে নিজের স্বামী ভেবে আঁকড়ে ধরেছে। এই দ্বীপে কিছুই স্বাভাবিক না। এখানে মানুষ যা দেখছে বা সত্যি কিনা বলা মুশকিল। এখানে যাকে যা মনে হচ্ছে সে আদৌ তাই কিনা সেটাও নিশ্চিত না। আর টেডি, সে কি সত্যি জানে সে নিজেকে? রেচেল তখনও টেডিকে জড়িয়ে ধরে আছে, কিন্তু হঠাৎ তার শরীরটা শক্ত হয়ে গেল। ধীরে ধীরে সে টেডির কাছ থেকে সরে গেল। তার চোখে সেই মায়া মুহূর্ত উবে গিয়ে সেখানে ফুটে উঠল সন্দেহ, ভয় আর বিভ্রান্তি। সে ফিসফিস করে বলল, আমার স্বামী তো মারা গেছে, তাহলে তুমি কে? এক মুহূর্তেই ভালোবাসা, পরের মুহূর্তেই আতঙ্ক। এটাই একটা ভাঙা মনের আসল চেহারা, যেখানে বাস্তব আর কল্পনার মধ্যে কোনো দেয়াল নেই। কিন্তু এই দৃশ্যটা টেডির ভেতরে অন্য একটা দরজা খুলে দিল। একজন স্ত্রী তার মৃত স্বামীকে করছে, আর টেডির মনে পড়ে গেল তার নিজের মৃত স্ত্রীর কথা, ডলারেস। সেই মুখ, সেই হাসি, সেই আগুন। আর সেই মধ্যে টেডির শরীরটা ভেঙে পড়তে শুরু করলো। মাথা ঘুরছে, হাত কাঁপছে, কপাল বেয়ে ঘাম নামছে। ডক্টর কোলি তাকে দেখে এগিয়ে এলেন, শান্ত গলায় বললেন, আপনার বিশ্রাম দরকার মার্শাল। তারপর একটা ওষুধ খাইয়ে তাকে ঘুমিয়ে পড়তে বললেন। কিন্তু এই ঘুম শান্তির ঘুম ছিল না। ঘুমের অন্ধকারে টেডির মন আবার ফিরে গেল সেই জায়গা যেখানে সে কখনো ফিরতে চায় না। দ্বিতীয় বিশ্বযুদ্ধ। তার চোখের সামনে পড়ে আছে সারি সারি লাশ, নিরীহ মানুষের লাশ। বরফের মধ্যে জমে যাওয়া শরীর, খোলা চোখ, থেমে যাওয়ার সময়। টেডি দাঁড়িয়ে আছে তাদের মাঝখানে একা। তারপর দৃশ্য বদলে গেল। স্বপ্নের ধোঁয়াশার ভেতরে সে দেখতে পেল অ্যান্ড্রিউ লেডিস আর রেচেল সোলান্দকে, যে দুজন মানুষকে সে খুঁজছে। তারা দুজনেই তার স্বপ্নে হাজির। তাদের সঙ্গে কথা হলো, কিন্তু স্বপ্নের কথা যেমন হয়, সবকিছু গোলাটে, সবকিছু ধাঁধার মতো। সর্বশেষে এলো ডলারেস, তার স্ত্রী তার সামনে দাঁড়িয়ে, সেই চেনা মুখ, কিন্তু চোখে আগুনের ছায়া। ডলারেস ধীরে ধীরে বলল, অ্যান্ড্রিউ এখনো বেঁচে আছে টেডি, আর এই মুহূর্তে ও এই দ্বীপেই আছে। টেডি নিঃশ্বাস বন্ধ করে শুনছে। যেভাবেই হোক তুমি ওকে খুঁজে বের করবে আর মেরে ফেলবে, কারণ ওর জন্যই আমাকে মরতে হয়েছিল, ওর জন্যই টেডি। আর ঠিক এই কথাটা শোনার সাথে সাথে টেডির ঘুম ভেঙে গেল। সে বিছানায় উঠে বসলো। বুকের ভেতর হাতুড়ি পেটানোর মতো শব্দ। ঘরে অন্ধকারে সে কিছুক্ষণ বসে রইল। স্বপ্ন আর বাস্তবের সীমানাটা যেন একটু একটু করে মুছে যাচ্ছে। প্রতিশোধ নিতে আসেনি বলে সে চাপকে বলেছিল, কিন্তু এখন তার নিজের স্ত্রী স্বপ্নে এসে তাকে বলছে খুন করো। একজন মানুষ কতদিন নিজের ভেতরে আগুন চেপে রাখতে পারে? সকাল হলো। টেডি চাকে নিয়ে ঘর থেকে বাইরে বেরিয়ে এলো, আর বেরোতেই দেখলো আগের রাতে সে ভয়ঙ্কর ঝড় পুরো হাসপাতালে চেহারা বদলে দিয়েছে। গাছ উপড়ে পড়ে আছে, দেয়ালে ক্ষতি হয়েছে, বিদ্যুতের লাইন ছিঁড়ে গেছে, পুরো কম্পাউন্ড জুড়ে ছড়িয়ে আছে ধ্বংসের চিহ্ন। হাসপাতালে কর্মচারীরা ছোটাছুটি করছে, কেউ ভাঙা জিনিস সরাচ্ছে, কেউ তা জোড়া লাগাচ্ছে, কেউ জেনারেটর ঠিক করার চেষ্টা করছে। পুরো হাসপাতাল জুড়ে একটা বিশৃঙ্খলা। আর টেডি এক জায়গায় দাঁড়িয়ে এই বিশৃঙ্খলাটা দেখছিল, কারণ সে জানে বিশৃঙ্খলা মানেই সুযোগ। পাহারা দুর্বল, সবাই ব্যস্ত, কে পড়ে আছে, কেউ তাদের চিনতে পারবে না, তারা মিশে যেতে পারবে। দুজন নীরবে এগিয়ে গেল এবং খুব সাবধানে, কাউকে কিছু না বলে ওয়ার্সিতে ঢুকে পড়ল। ভেতরে ঢুকতে একটা ঠান্ডা ভারী পরিবেশ টের পাওয়া গেল। অন্ধকার করিডর, লোহার দরজা এবং দূরে কারো চিৎকারের শব্দ। এটা কোনো সাধারণ হাসপাতাল না, এটা একটা জীবন্ত কারাগার। অ্যান্ড্রিউ লেডিসকে খুঁজতে খুঁজতে টেডি আর চাক আলাদা আলাদা দিকে চলে গেল। টেডি একের পর এক সেলের ভিতরে উঠে দিচ্ছিল। তারপর একটা সেলের সামনেই সে থমকে দাঁড়ালো। ভেতরে বসে আছে এক যুবক। তার সারা মুখ আর শরীর জুড়ে আঘাতের চিহ্ন, কাটা দাগ, ফোলা চোখ, রক্তের দাগ। টেডি চিনতে পারল জর্জ নয়েস, সেই ছেলে যে 2 বছর আগে টেডিকে এই দ্বীপের অন্ধকার সত্যি বলেছিল। এখন সে এই সেলের ভিতরে বন্দি। টেডি তাড়াতাড়ি কাছে গিয়ে ফিস ফিস করে জিজ্ঞেস করলো, তোমার এই অবস্থা কি হলো জর্জ? জর্জ মাথা ধীরে ধীরে তুলে টেডির দিকে তাকালো, তার চোখে এক অদ্ভুত তিক্ততা। তুমি আমাকে মেরে এই অবস্থা করে দিয়েছ।
টেডির শরীরটা ঠান্ডা হয়ে গেল। কি বলছো তুমি? আমি জানি তুমি মারবে না, কিন্তু সত্যি এটাই। জজ তিক্ত হেসে বলল। টেডি নিজেকে সামনে বলল, শোনো, আমি তোমাকে এখান থেকে বের করে নিয়ে যাব, যেভাবেই হোক। কিন্তু জজ মাথা নাড়ল, ক্লান্ত হতাশ গলায় বলল, সেটা তুমি কখনোই করতে পারবে না। একটু থেমে সে আরো বলল, তুমি কি মনে করছো তুমি এখানে কোনো তদন্ত করতে এসেছো? ওরা সব কিছুই জানে, ওরা আগে থেকেই তোমার উপর নজর রাখছে। তুমি এই দ্বীপের মধ্যে আটকে গেছো, যেখান থেকে তুমি আর কখনোই বাইরে বেরোতে পারবে না। টেডি অবিশ্বাস করে বলল, না, এটা সম্ভব না। তাহলে আমি তোমাকে একটা প্রশ্ন করি। জর্জ বলল, যে পার্টনারের সাথে তুমি এই দ্বীপে এসেছো, তার সাথে কি তুমি আগে কখনো কাজ করেছো? টেডি থমকে গেল। না, চাকের সাথে তার আগে কখনো কাজ হয়নি। এই কেসই তাদের প্রথম পরিচয়। জজ তিক্ত হাসল। এটাই সবচেয়ে বড় প্রমাণ, টেডি। এই সবটা একটা ষড়যন্ত্র, আর তুমি এতে ফেসে গেছো। কিছুদিন পর তোমাকে এই দ্বীপের মধ্যে থাকা লাইট হাউসে নিয়ে গিয়ে মাথার অপারেশন করবে, আর তারপর তোমাকেও শেষ করে দেবে। টেডির মাথায় যেন ঘূর্ণিঝড় বইতে শুরু করলো। জজ আরো কাছে এসে বলল, আর শোনো, এখান থেকেই সত্যি খুঁজে বের করা আর অ্যান্ড্রিও লেডিসকে মেরে ফেলা, দুটো কাজ তুমি একসঙ্গে করতে পারবে না। তোমাকে এই দুটোর মধ্যে থেকে যে কোনো একটা বেছে নিতে হবে। তারপর সে একেবারে শেষ কথাটা বলল, আর তোমাকে তোমার স্ত্রী ডলোরেসকে নিজের মাথা থেকে যেতে দিতে হবে। আর ঠিক সেই মুহূর্তে টেডি জর্জের সেলে এক কোণায় দেখতে পেল ডলোরেসকে। তার স্ত্রী সেখানে দাঁড়িয়ে আছে, মৃত কিন্তু জীবন্ত। তার চোখে অভিযোগ, তার ঠোঁটে কষ্ট। টেডি কাঁদতে কাঁদতে বলল, আমি কোনোভাবে নিজের স্ত্রীকে নিজের মাথা থেকে বের করতে পারবো না। জর্জ দীর্ঘশ্বাস ফেলল, তাহলে তুমি এই দ্বীপ থেকে কখনো বাইরে যেতে পারবে না। আর জর্জ আরেকটা কথা বলল, এমন কথা যেটা শুনে টেডি পুরো পৃথিবী নড়ে গেল। আর তুমি যাকে খুঁজছো, অ্যান্ড্রিও লেডিস, সে এই ওয়ার্সিতে নেই। ওর মাথার অপারেশন করার জন্য ওকে লাইট হাউসে নিয়ে যাওয়া হয়েছে। কিছুক্ষণ পর টেডি চাককে সঙ্গে নিয়ে ওয়ার্সি থেকে বের হয়ে গেল। চাক উত্তেজিত গলায় বলল, আমি ওয়ার্সি এর সমস্ত রোগীর ফাইল দেখছিলাম, আর সেখানে আমি অ্যান্ড্রিও লেডিস একটা ফাইল পেয়েছি। মানে অ্যান্ড্রিও লেডিস এখনো এই দ্বীপের মধ্যেই আছে। আর এটা প্রমাণ করে যে এখানে ৬৬ জন নয়, ৬৭ জন রোগী রয়েছে। টেডি থমকে দাঁড়ালো। সব মিলে যাচ্ছে। জজ যা বলছে, চাক যা বলছে, সবকিছু মিলিয়ে একটা দিকে নির্দেশ করছে, লাইট হাউস। টেডি সিদ্ধান্ত নিল, জঙ্গলের মধ্য দিয়ে সে লাইট হাউসের দিকে এগিয়ে যেতে শুরু করলো। কিন্তু রাস্তাটা ভয়ঙ্কর, খাড়া, বিপজ্জনক পাথরে। চাক থমকে দাঁড়ালো। টেডি, আমি আর যেতে পারছি না। টেডি তার দিকে তাকালো। কেন? রাস্তাটা খুবই ভয়ঙ্কর, আমার মনে হয় না আমি যেতে পারবো। টেডি একবার চাকের দিকে তাকালো, তারপর সামনের দিকে। তার মাথায় জর্জের কথা ঘুরছে। তোমার পার্টনার, তার সাথে কি তুমি আগে কাজ করেছো? কিন্তু সময় নেই, সত্যি খুঁজতেই হবে, অ্যান্ড্রিওকে খুঁজতেই হবে। টেডি একবার চাকের দিকে তাকিয়ে বলল, ঠিক আছে, তুমি এখানেই থাকো। তারপর সে একা একাই লাইট হাউসের দিকে এগিয়ে চলল। প্রতিটা পদক্ষেপ ভারী, প্রতিটা শ্বাস কষ্টের, কিন্তু থামার উপায় নেই। এই দ্বীপের সবচেয়ে অন্ধকার সত্যি লুকিয়ে আছে সেই লাইট হাউসে। আর টেডি ড্যানিয়েল এখন সেখানেই যাচ্ছে, একা। টেডি যখন লাইট হাউসের দিকে এগোচ্ছিল, চারপাশের প্রকৃতি যেন আরো হিংস্র হয়ে উঠেছে। কিন্তু কিছুটা পথ যাওয়ার পরেই তার বুকটা ধক করে ওঠে। সে বুঝতে পারে সে ভুল পথে চলে এসেছে। তার সামনে এক বিশাল অতল খাত। সে তাড়াতাড়ি পিছন ফিরে আসে চাককে খোঁজার জন্য। কিন্তু এ কি, চাক কোথায়? একটু আগেই তো সে এখানেই ছিল। টেডি চিৎকার করে ডাকতে থাকে, চাক, চাক, কিন্তু সমুদ্রের গর্জন ছাড়ার কোনো শব্দই শোনা যায় না। হঠাৎ খাদের কিনারায় গিয়ে নিচের দিকে তাকাতে টেডি রক্তে হিম হয়ে যায়। অনেক নিচে পাথরে সমুদ্রের সৈকতে একটা নিথর দেহ পড়ে আছে। দূর থেকে দেখে মনে হচ্ছে ওটা চাকের ইউনিফর্ম। চা কি উপর থেকে পড়ে গেল, নাকি কেউ তাকে ধাক্কা দিয়েছে? টেডি পাগলের মতো খারাপ পাহাড় বেয়ে নিচে নামতে শুরু করে। পাথরগুলো পিচ্ছিল, হাত কেটে যাচ্ছে, কিন্তু সে থামে না। নিচে পৌঁছে সে হন্তদন্ত হয়ে লাশের দিকে এগিয়ে গেল। কিন্তু কাছে গিয়ে সে থমকে দাঁড়ায়। সেখানে তো কোনো মানুষ নেই। একটা বড় পাথরের টুকরো আর ঢেউয়ের ফ্যানে প্রমাণে ওটাকে দূর থেকে মানুষের মতো লাগছিল। টেডির মনে এখন হাজারটা প্রশ্ন। তাহলে চাক গেল কোথায়? তাকে কি কেউ তুলে নিয়ে গেছে, নাকি চাক নিজে তার পার্টনার নয়, বরং এই ষড়যন্ত্রের অংশ? খুঁজতে খুঁজতে পাহাড়ের গায়ে একটা ছোট গুহা দেখতে পান। ভেতর থেকে টিম টিম করে আলো আসছিল।
টেডি সাবধানে গুহার ভেতরে ঢোকে। সেখানে এক মহিলা বসে আছে, আগুনের পাশে উপড়ে থাকা এক কঙ্কালসার চেহারা। টেডি সতর্কভাবে তার পরিচয় জানতে চাইলে সেই মহিলা উত্তর দেয়, আমি আসল রেজাল সোলান্ত। টেডি চমকে ওঠে, কারণ কিছুদিন আগে হাসপাতালে যাকে রেচেল বলে পরিচয় করানো হয়েছিল, এই মহিলা সে নয়। মহিলাটি তখন এক রোমহর্ষক সত্য ফাঁস করতে শুরু করে। সে বলে, আমি কোনো রোগী ছিলাম না টেডি, আমি ছিলাম এই হাসপাতালের একজন ডাক্তার। কিন্তু একদিন আমি এদের গোপন পাপটা ধরে ফেলি। রেচেল জানায়, এই হাসপাতালের আড়ালে আসলে মানুষের মস্তিষ্ক নিয়ে নারকীয় খেলা চলছে। রোগীদের ব্রেন অপারেশন করে তাদের সব আবেগ, অনুভূতি আর স্মৃতি মুছে ফেলা হচ্ছে। তাদের বানিয়ে ফেলা হচ্ছে এমন একদল হিংস্র মরণাস্ত্র, যারা কোনোদিন ব্যথার প্রতিবাদ করবে না, কারোর ওপর মায়া দেখাবে না। রেচেল যখন এই জঘন্য কাজের প্রতিবাদ করতে চায়, তখন কর্তৃপক্ষ তাকে পাগল ঘোষণা করে। তাকেও ব্রেন অপারেশন করে জীবন্ত রোবট বানানোর চেষ্টা করা হয়েছিল। নিজের প্রাণ বাঁচাতে সে হাসপাতাল থেকে পালিয়ে এসে এই গুহায় লুকিয়ে আছে। টেডির চোখের দিকে তাকিয়ে বলে, এইসব অপারেশন ওই লাইট হাউসের মধ্যেই করা হয়। আর টেডি, যেহেতু তুমি এখন এই সত্যিটা জেনে গেছো, ওরা তোমাকে আর জ্যান্ত এই দ্বীপ থেকে বের হতে দেবে না। ওরা যেভাবেই হোক তোমাকে পাগল প্রমাণ করবে। রেচেল হঠাৎ টেডিকে একটা অদ্ভুত প্রশ্ন করে বসে, তুমি কি আশা পর ওদের থেকে কোনো ওষুধ, সিগারেট, কফি খেয়েছো? টেডি আমতা আমতা করে বলে, হ্যাঁ আমি তো খেয়েছি। রেচেলের গলায় এক অদ্ভুত হাহাকার, তোমার ওগুলো খাওয়া একদম উচিত হয়নি। ওই সবকিছুর মধ্যে ওরা খুব সূক্ষ্মভাবে ড্রাগ মিশিয়ে রেখেছে। ওগুলো তোমার মস্তিষ্কের উপর ধীরে ধীরে নিয়ন্ত্রণ করে শুরু করবে। প্রথমে শুরু হবে প্রচন্ড মাথা ব্যথা, তারপর তোমার হাত পা কাঁপতে শুরু করবে। কথাটা শুনে টেডি নিজের হাতের দিকে তাকায়। তার চোখের সামনে দেখা যায় তার হাতের আঙুলগুলো থরথর করে কাঁপছে। তার নিজের শরীরের উপর নিয়ন্ত্রণ যেন একটু একটু করে হারিয়ে যাচ্ছে। রেচেল শোনাতো কথাগুলো কি ধ্রুব সত্যি, নাকি টেডি ধীরে ধীরে আরো কোনো বড় বিময়ের জালে জড়িয়ে পড়ছে? টেডি বুঝতে পারে সময় খুব কম। কাঁপানো হাত আর ঘোলাটে মস্তিষ্ক নিয়ে তাকে এই দ্বীপের শেষ রহস্য মুখোমুখি হতে হবে। রাতটা কিভাবে পার হলো টেডি নিজেও জানে না। ভোরে আলো ফুটতেই সে আবার মূল হাসপাতালে ফিরে এলো, ক্লান্ত, বিধ্বস্ত, কিন্তু থামার কোনো ইচ্ছা নেই। সেখানে পৌঁছতেই ডক্টর কলি তাকে স্বাগত জানালেন। তার মুখে একটা শান্ত হাসি। মার্শাল, আপনার জন্য একটা ভালো খবর আছে। রেচেল সোনান্তাকে খুঁজে পাওয়া গেছে। তদন্তের কাজ শেষ। আপনি এখন চাইলে ফিরে যেতে পারেন। টেডি মাথা নাড়ল। ঠিক আছে, আমার সব তথ্য সংগ্রহ শেষ। এখন শুধু আমার পার্টনার জ্যাককে নিয়ে এই দ্বীপ ছাড়তে চাই। আর ঠিক এই মুহূর্তে ডক্টর কোলি এমন একটা কথা বলেন, যেটা শুনে টেডির পায়ের নিচে মাটি সরে গেল। টেডি, তুমি তো এই দ্বীপে সম্পূর্ণ একা এসেছো। তোমার সাথে তো কোনো পার্টনার ছিলই না। টেডি থমকে দাঁড়ালো। কি বললেন আপনি? তোমার সাথে কেউ আসেনি, তুমি একাই এসেছিলে। টেডির মাথার ভেতরটা ঘুরে শুরু করলো। না, এটা সম্ভব না। চাক তার সাথেই ছিল। প্রতিটা মুহূর্ত ছিল, কথা বলেছে, হেঁটেছে, একসাথে ওয়ার্সিতে ঢুকেছে। তাহলে টেডির মাথায় একটাই চিন্তা, ওরা চাককে নিয়ে ধরে নিয়ে গেছে লাইট হাউসে। আর এই ভাবনাটা তার মাথার আসতেই সে আর এক মুহূর্তে দেরি করলো না। সবার নজর এড়িয়ে ছুটে বেরিয়ে গেল হাসপাতাল থেকে। জঙ্গলের ভেতর দিয়ে পাথরের রাস্তা ধরে হাঁপাতে হাঁপাতে সে পৌঁছে গেল লাইট হাউসে। নিরাপত্তা কর্মী ফাঁকি দিয়ে সে ভেতরে ঢুকে পড়ল। সিঁড়ি বেয়ে উপরে উঠছে। প্রতিটা ধাপে ধাপে তার হৃৎপিণ্ড আরো জোরে ধুকপুক করছে। মাথার ঘুরছে সেই ভয়ঙ্কর ছবি, গোপন গবেষণাগার, অপারেশন টেবিল, মানুষের মস্তিষ্কে ছুরি চালানো। কিন্তু উপরে পৌঁছে সে যা দেখলো তাতে সে বাকরুদ্ধ হয়ে গেল। কোনো গবেষণাগার নেই, কোনো অপারেশন টেবিল নেই, কোনো যন্ত্রপাতি নেই। পুরো জায়গাটা সম্পূর্ণ সাধারণ। আর সেখানে শান্তভাবে একটা চেয়ারে বসে আছেন ডক্টর কলি। যেন তিনি জানতেনই টেডি আসবে, যেন তিনি অপেক্ষা করছিলেন। চাকের কোনো চিহ্ন নেই। টেডি পুরো শরীর কাঁপছে, তার হাত কাঁপছে, মাথা ঘুরছে, চোখে জল জমেছে। ডক্টর কলি শান্ত গলায় বললেন, বসো। টেডি বসলো। তার মুখে এখনো জেদ। আপনারা আমাকে গত 2 দিন ধরে ওষুধ খাইয়ে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন। ডক্টর কোহলি ধীরে মাথা নাড়লেন। না, তোমাকে কোনো বিভ্রান্ত করা হয়নি। বরং গত 2 বছর ধরে তোমাকে যে মানসিক ওষুধ নিয়মিত দেওয়া হচ্ছিল, গত কয়েকদিন সেটা বন্ধ রাখা হয়েছে। তোমার হাতের কাঁপুনি, মাথার যন্ত্রণা, সব এই কারণেই। 2 বছর? কি বলছেন আপনি? ডক্টর কোহলি একটু সামনে ঝুঁকলেন। তার চোখে কোনো রাগ নেই, কোনো ষড়যন্ত্র নেই, শুধু একটা গভীর ক্লান্ত সহানুভূতি। তারপর তিনি এমন একটা কথা বললেন যেটা শুনে
পুরো গল্পের ভিত্তিতেই নড়ে উঠল। টেডি, তুমি কোনো তদন্তকারী নও, তুমি কোনো মার্শালও নও, তুমি নিজেই বিগত 2 বছর ধরে এই শাটার আইল্যান্ডে চিকিৎসাধীন 66 নাম্বার রোগী। পুরো ঘটে যেন ঘুরতে শুরু হলো। টেডি না, অ্যান্ডিও না, কিছুতেই মানতে পারছিল না। না, এটা মিথ্যা। আমি একজন ইউএস মার্শাল, আমি এডওয়ার্ড ড্যানিয়েলস। আমি ডক্টর কোলি ধীরে একটা ফাইল খুললেন, তারপর একটা বোর্ডে 4টা নাম লিখলেন। এডওয়ার্ড ড্যানিয়েলস, অ্যান্ডিও লেডিস, র্যাচেল সোলান্দো, ডলারেস চ্যানেল। এটাই হলো রুল অফ 4। ডক্টর কোলি বুঝিয়ে বললেন, তোমার আসল নাম অ্যান্ডিও লেডিস, তোমার স্ত্রীর নাম ডলারেস চ্যানেল। আর এই দুটো নামের অক্ষরগুলো ওলট পালট করে তুমি নিজের মাথায় দুটো কাল্পনিক চরিত্র তৈরি করেছিলে, এডওয়ার্ড ড্যানিয়েলস আর রেচেল সোলান্দো, যাতে তোমার অতীতে সেই ভয়ঙ্কর সত্যিটা তোমাকে আর কষ্ট দিতে না পারে। টেডি মানে অ্যান্ড্রিউ পাথরের মতো বসে আছে, তার পৃথিবী ভেঙে পড়েছে। ডক্টর কোলি আরো বলতে থাকলেন, তুমি যখনই এই কল্পনা জগতে থাকো তখন তুমি চরম মারমুখী হয়ে ওঠো। কিছুদিন আগে জর্জ নয়েস তোমাকে তোমার আসল নাম অ্যান্ডিও লেডিস বলে ডেকেছিল, আর তুমি ক্ষিপ্ত হয়ে উঠে তাকে এতটাই মেরেছিলে যে তার জীবন বিপন্ন হয়ে পড়েছিল। তাই তো জর্জের মুখে সেই আঘাত ছিল। জর্জ বলেছিল তুমিই আমাকে মেরে এই অবস্থা করেছ, আর সেটা সত্যিই ছিল। ঠিক এই মুহূর্তে এই ঘরের দরজা খুলে ভিতরে ঢুকেও যাক, কিন্তু সে ডক্টর কোলির পাশে গিয়ে দাঁড়ালো। তার চোখে এখন সেই বন্ধুত্বপূর্ণ ভাব নেই, আছে এখন চিকিৎসকের পেশাদার দৃষ্টি। ডক্টর কোলি বললেন, তোমার সাথে পরিচয় করিয়ে দিই, ইনি ডক্টর সিহান, তোমার প্রধান চিকিৎসক। গত 2 বছর ধরে তোমার চিকিৎসার দায়িত্বে আছেন। তুমি তাকে চাক বলে চিনতে, সে আসলে তোমার ডক্টর, যে তোমার কল্পনার সঙ্গে ভূমিকা অভিনয় করে তোমার প্রতিটা পদক্ষেপ পর্যবেক্ষণ করেছিল। অ্যান্ডিওর চোখ বড় বড় হয়ে গেল। তার বিশ্বস্ত পার্টনার, তার একমাত্র সঙ্গী, সেও এই নাটকের অংশ ছিল। সত্যের এই তীব্র ধাক্কা সহ্য করতে না পেরে অ্যান্ডিও হঠাৎ চোখের কোণে দেখল টেবিলের ওপর একটা অস্ত্র রাখা আছে। সে বিদ্যুৎ গতিতে সেটা তুলে নিল এবং ডক্টর কোলির দিকে তাক করে ট্রিগার চেপে দিল। কিন্তু কিছুই হলো না, কোনো শব্দ, কোনো গুলি নেই। কারণ অস্ত্র আসল ছিল না, এটা ছিল কাঠের তৈরি একটা রেপ্লিকা, নিখুঁতভাবে বানানো, দেখতে হুবহু আসলের মতোই, কিন্তু পুরোটাই নকল। ঠিক যেমন অ্যান্ড্রিওর তদন্ত, তার পরিচয়, তার পুরো মিশন, সবকিছু ছিল নকল। ডক্টর কোলি আর ডক্টর সিহান তখন অ্যান্ড্রিওর সামনে তুলে ধরলেন কিছু ছবি। একটা মহিলার ছবি, ডলারেস, তার স্ত্রী, আর 3টা ছোট ছোট মুখ, তার 3 সন্তান। অ্যান্ড্রিও সেই ছবিগুলোর দিকে তাকালো। প্রথমে তার চোখ শক্ত ছিল, যেন সে নিজেকে আঁকড়ে রাখতে চাইছিল, কিন্তু ধীরে ধীরে সে প্রাচীর ভাঙতে শুরু করলো। 2 বছর ধরে চাপা পড়ে থাকা স্মৃতিগুলো একটু একটু করে ভেসে উঠতে শুরু করলো তার চোখের সামনে। সেই বাড়ি, সেই কুকুর, সেই দিন। আর তখনই অ্যান্ড্রিউ বুঝতে শুরু করলো, সে যাকে এতক্ষণ খুঁজছিল সে আর কেউ না, সে নিজে ছিল। যে তার স্ত্রীর ভেতরে এই ভাঙনটা সে ঠিক মতো দেখতে পায়নি, অথবা হয়তো সে দেখেও না দেখার ভান করেছিল। আর সেই অবহেলার মূল্য একদিন ভয়ঙ্কর ভাবে দিতে হয় তাকে। একদিন ডলারেস তাদের পুরনো বাড়িতে আগুন লাগিয়ে দেয়। সেই ঘটনার পর অ্যান্ডিও, ডলারেস আর বাচ্চাদের নিয়ে নতুন একটা বাড়িতে চলে আসে। বাড়িটা ছিল শান্ত, নিরিবিলি, আর বাড়ির পেছনে ছিল একটা পুকুর। দেখতে শান্ত হলেও সেই বাড়িটার ভেতরে অশান্তিটা আগের মতোই থেকে যায়। ডলারেসের মানসিক অবস্থা একটুও ভালো হয়নি, বরং তার মাথার ভেতরে অন্ধকার যেন আরো গভীর হতে থাকে। এরপর একদিন অ্যান্ডিও যখন বাড়ির কাজে বাইরে ছিল, ঠিক সেই সময় ঘটে যায় তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা। ডলারেস নিজেই তার 3 সন্তানকে নিয়ে যায় বাড়ির পেছনে সেই পুকুরের কাছে। তারপর একে একে নিজের সন্তানদের পানির নিচে ডুবিয়ে মেরে ফেলে। যখন অ্যান্ডিও বাড়ি ফিরে আসে, তখন সে দেখে ডলারেস পুকুর ধারে বসে আছে, শান্ত, চুপচাপ, যেন কিছুই হয়নি। কিন্তু পুকুরের পানির দিকে তাকাতে অ্যান্ডিওর পৃথিবী নেমে যায়। পানির মধ্যে ভেসে আছে তার 3 সন্তানের মৃতদেহ। অ্যান্ডিও পাগলের মতো পানিতে ঝাঁপিয়ে পড়ে, একে একে সন্তানদের তুলে আনে, বুকের সাথে জড়িয়ে ধরে, তাদের ডাকতে থাকে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে, 3জনই মারা গেছে। এক মুহূর্তেও একজন বাবা তার পুরো পৃথিবী হারিয়ে ফেলে। আর সেই অসহ্য যন্ত্রণা, সেই রাগ, সেই ভাঙা বুকের মধ্যে দাঁড়িয়ে অ্যান্ডিও তার নিজের স্ত্রী ডলারেসকে গুলি করে মেরে ফেলে। যে নারীকে সে ভালোবাসতো, সেই নারী তার সন্তানদের মেরে ফেলেছে, আর সে নিজেই সেই নারীকে মেরে ফেললো। একদিনের মধ্যে অ্যান্ডিও হলো তার সন্তান, স্ত্রী, পরিবার, সবকিছু। কিন্তু এই সত্যটা যেন তার মন সহ্য করতে পারেনি।
সে মানতে পারেনি যে তার সন্তানরা ছিল তারা মারা গেছে। সে মানতে পারেনি যে তার স্ত্রী ডলারের সন্তানদের হত্যা করেছে। আর সবচেয়ে বেশি সে মানতেই পারেনি যে সে নিজেই নিজের স্ত্রীকে গুলি করে মেরেছে। তাই অ্যান্ড্রিয়া মন থেকে নিজেকে বাঁচানোর জন্য একটা মিথ্যা গল্প তৈরি করে। সেই মিথ্যা গল্পে তার কোনো সন্তান ছিল না, তার স্ত্রী ডলারের বাড়িতে আগুন লেগে মারা গেছে, আর সেই আগুন লাগিয়েছিল অ্যান্ড্রিয়া লেডিস নামে অন্য একজন মানুষ। অর্থাৎ নিজে অপরাধ বোধ থেকে পালানোর জন্য অ্যান্ড্রিয়া নিজের আসল নামটাকে আলাদা একটা শত্রু বানিয়ে ফেলে। নিজের নাম অ্যান্ড্রিয়া লেডিসকে সে এতটাই ঘৃণা করতে শুরু করে যে নিজের কল্পনা জগতে সে নতুন নাম নেয় এডওয়ার্ড ড্যানিয়েলস, অর্থাৎ টেডি ড্যানিয়েলস। আর যখন আদালতের নির্দেশে তাকে চিকিৎসার জন্য শাটার আইল্যান্ডে পাঠানো হয়, তখন এখানে সে বাস্তবটা মানতে পারেনি। সে নিজেকে রোগী ভাবেনি, বরং তার কল্পনায় সে হয়ে ওঠে একজন ফেডারেল মার্শাল যে এই দ্বীপে এসেছে তদন্ত করতে। তার কল্পনার গল্পে সে এসেছে দুইজন মানুষকে বুঝতে, রেচেল সোলান্দো এবং অ্যান্ড্রিয়া লেডিস। কিন্তু সত্যি হলো এরা কেউ বাইরের মানুষ না, এরা দুইজনই তার নিজের মাথার ভেতর তৈরি করা চরিত্র। যে রেচেল সোলান্দোকে সে সমুদ্রের ধারে গুহায় দেখেছিল, যে নিজেকে আসল রেচেল বলে দাবি করছিল, যে বলেছিল এই দ্বীপে মানুষের ব্রেনে অপারেশন করা হয়, সেটাও বাস্তব ছিল না, সবটাই ছিল এনটিআর কল্পনা। কারণ সে নিজের অতীতের সত্যিটা ভুলে যেতে চাইছিল। সে চাইছিল কেউ যেন তার মাথা থেকে সেই স্মৃতিটা মুছে দেয়। তাই তার মনের ভেতরে জন্ম নিয়েছিল এই ভয়ঙ্কর ধারণা, এই হাসপাতালে নাকি মানুষের ব্রেন অপারেশন করে স্মৃতি আর অনুভূতি মুছে ফেলা হয়। আসলে বাইরে যা ষড়যন্ত্র বলে মনে হচ্ছিল, তার বড় অংশটাই ছিল অ্যান্ড্রিয়া নিজের মনে তৈরি দেয়াল। আর ডক্টর শিহান, যাকে সে এতদিন নিজের পার্টনার জাক ভেবে এসেছে, তিনি আসলে তার প্রধান চিকিৎসক। অ্যান্ড্রিয়া নিজের কল্পনায় এতটাই গভীর ডুবেছিল, সে সত্যিকারের ডক্টরকে সে তার নিজের তদন্ত সঙ্গী বাগিয়ে নিয়ে নিয়েছিল। তাই ডক্টর কোহলি আর ডক্টর শিয়ান শেষ চেষ্টা হিসাবে এই ভয়ঙ্কর ঝুঁকিপূর্ণ পরিকল্পনা করেন। তারা সিদ্ধান্ত নেন অ্যান্ড্রিয়া যেই কল্পনা জগতে আটকে আছে, তার সেই কল্পনাটাকে বাস্তবে অভিনয় করে দেখানো হবে। হাসপাতালে সবাই মিলে তার নাটকে অংশ নেয়। ডক্টর শিহান তার পার্টনার জাগের চরিত্রে অভিনয় করে। হাসপাতালে এক নার্সকে, রেচেল সোলান্দোকে সাজানো হয়। আর রেচেলকে ঘরে পাওয়া সেই কাগজ, দ্য ল অফ 4 হু ইজ 67, এটাও ডক্টর কোহলি ইচ্ছা করে রেখে দিয়েছিলেন। কারণ তিনি চাইছিলেন অ্যান্ড্রিয়া নিজের তদন্ত করতে করতে নিজেই সত্যটার কাছে পৌঁছাক, নিজেই বুঝুক এই হাসপাতালে 67 নম্বর রোগী আর কেউ নয়, সে নিজেই। এরপর গল্প আবার বর্তমানে ফিরে আসে। ডক্টর কোহলি আর ডক্টর শিহানের সামনে বসে অ্যান্ড্রিয়ার চোখে ধীরে ধীরে বাস্তবতা ফিরতে আসে। এতদিন ধরে যে মিথ্যা সে সত্যি ভেবেছিল, সেই মিথ্যার দেয়াল ভেঙে পড়তে থাকে। সে বুঝতে পারে সে কোনো মার্শাল না, সে কোনো তদন্তে আসেনি। রেচেল সোলান্দো কোনো নিখোঁজ রোগী না, অ্যান্ড্রিয়া লেডিস কোনো অন্য মানুষ না, অ্যান্ড্রিয়া লেডিস সে নিজে। অ্যান্ড্রিয়া লেডিস সবার সামনে সত্যিটা স্বীকার করে নেয়। সে মেনে নেয় এতদিন ধরে সে একটা কল্পনা জগতে বাস করছিল। নিজের অপরাধ বোধ, নিজের যন্ত্রণা আর নিজের পরিবারের মৃত্যু থেকে, সত্যি থেকে পালানোর জন্য সে নিজের ভেতরে একটা মিথ্যা জীবন বানিয়ে নিয়েছিল। কিন্তু ডক্টর কোহলি তাকে একটা গুরুত্বপূর্ণ কথা বলেন। তিনি জানান এটা প্রথমবার নয়, প্রায় 9 মাস আগেও তারা অ্যান্ড্রিয়াকে একবার বাস্তবতা ফিরিয়ে আনতে পেরেছিলেন। তখনও যে সে সত্যিটা মেনে নিয়েছিল, কিন্তু কিছুদিন পর আবার সব ভুলে গিয়ে সেই পুরনো কল্পনা জগতে ফিরে যায়। যেন একটা ভাঙা ট্যাপ রেকর্ডার, একই গল্প, একই তদন্ত, একই নাম, একই ভয়, একই মিথ্যা বারবার ঘুরে ফিরে বাঁচতে থাকে। ডক্টর কোহলি এবার চান অ্যান্ড্রিয়ার সত্যিটাকে শুধু মনে করুক না, বরং শক্তিটাকে ধরে থাকুক। নিজের কল্পনার জগৎ থেকে এবার যেন সত্যি বেরিয়ে আসে। এবার অ্যান্ড্রিয়া সবকিছু স্বীকার করে। সে মেনে নেয় তার অতীত, সে মেনে নেয় তার সন্তানদের মৃত্যু, সে মেনে নেয় ডলারসের অসুস্থতা, সে মেনে নেয় নিজের অপরাধ বোধ। আর সবচেয়ে বড় কথা, সে মেনে নেয় এতদিন ধরে সে নিজের মাথার ভেতরে বানানো এক মিথ্যা পৃথিবীতে বেঁচে ছিল। কিন্তু প্রশ্ন হলো, এই স্বীকারোক্তি কি সত্যি স্থায়ী হবে, নাকি কিছুদিন পর আবার সেই পুরনো মিথ্যা ফিরে আসবে? কারণ শাটার আইল্যান্ডের সবচেয়ে ভয়ঙ্কর জিনিসটা কোনো হাসপাতাল না, কোনো ওয়ার্ড না, কোনো লাইট হাউসও না। সবচেয়ে ভয়ঙ্কর জিনিসটা হলো একটা মানুষের নিজের মন। পরের দিন সকাল, সূর্যের আলো সবে ফুটতে শুরু করছে। শাটার আইল্যান্ডের ঠান্ডা বাতাসে হাসপাতালের সিঁড়িতে চুপ করে বসে আছে একটা মানুষ, অ্যান্ড্রিয়া লেডিস। তার চোখে গভীর শূন্যতা, যেন সারা রাত ধরে ভেতরে ভেতরে একটা যুদ্ধ হয়েছে। আর সেই যুদ্ধে সে হেরে গেছে, অথবা জিতে গেছে। ডক্টর শিহান ধীরে ধীরে এসে তার পাশে বসলেন। কিছুক্ষণ চুপ থেকে জিজ্ঞেস করলেন, এখন আমাদের কি করা উচিত?
এন্ডি একটু সামনের দিকে তাকিয়ে রইল, তারপর বলল, আমাদের এই দ্বীপ থেকে বেরোতে হবে যাক। এখানে অনেক বেআইনি কাজ হচ্ছে, যেভাবে হোক আমরা এখান থেকে বেরিয়ে যাব। ডক্টর শিহান একটা মুহূর্তের জন্য থমকে গেলেন। সে দূরে দাঁড়িয়ে থাকা ডক্টর কোলির দিকে তাকালো, তারপর ধীরে ধীরে মাথা নাড়ালো। না। সেই একটা ইশারায় বলে দেওয়া হলো সব। এতদিনের চেষ্টা, এতদিনের নাটক, এতদিনের অপেক্ষা, সব শেষ। অ্যান্ড্রু আবার ফিরে গেছে তার সেই কল্পনার জগতে। সে আবার হয়ে উঠেছে টেডি ড্যানিয়েলস, সেই ফেডারেল মার্শাল যে এই দ্বীপে তদন্ত করতে এসেছে। বাস্তবে ফেরার সেই সুযোগগুলো হাতছাড়া হয়ে গেল। ডক্টররা সবাই মিলে একটা কঠিন সিদ্ধান্ত নিল, অ্যান্ড্রুর ব্রেনে অপারেশন করতে হবে, কারণ এছাড়া আর কোনো পথ নেই। এই একটা কাজই পারবে তাকে শান্ত রাখতে, অন্য রোগীদের এবং কর্মচারীদের নিরাপদ রাখতে। দূর থেকে ডক্টর নরিং তার কর্মচারীদের নিয়ে এগিয়ে আসছেন অ্যান্ড্রিয়ার দিকে, কিন্তু অ্যান্ড্রিয়া পালায়নি, ভয় পায়নি। সে নিজেই উঠে দাঁড়ালো এবং নিজে থেকে এগিয়ে যেতে শুরু করলো তাদের দিকে। যাওয়ার আগে মাত্র একবার থামলো, পাশে বসে থাকা ডক্টর শিহানের দিকে না তাকিয়ে অনেকটা নিজের মনের দিকে বলল, জানো, মাঝে মাঝে আমি ভাবি কোনটা বেশি খারাপ, খারাপ মানুষ হয়ে বেঁচে থাকা নাকি ভালো মানুষ হয়ে মারা যাওয়া। কথাটা শেষ হতেই ডক্টর শিহান চমকে উঠলেন। তিনি বুঝতে পারলেন এই প্রশ্নটা কোনো পাগলের প্রশ্ন না, এটা একজন সম্পূর্ণ সুস্থ মানুষের প্রশ্ন। অ্যান্ড্রিও পেছনের দিকে ডাকলেন, কিন্তু অ্যান্ড্রিও আর পেছনে ফিরল না, একটা কথাও বলল না, শুধু সোজা সামনের দিকে এগিয়ে যেতে থাকলো। প্রতিটা পদক্ষেপ ধীর, শান্ত, স্থির। আর এই মুহূর্তের দর্শক হিসেবে আমরা বুঝতে পারি সবচেয়ে বড় সত্যিটা, অ্যান্ড্রিও আসলে পুরোপুরি সুস্থ হয়ে গিয়েছিল। সে সত্যিটা জানতো, সে বুঝেছিল সবকিছু, কিন্তু তারপরও সে ইচ্ছা করে ফিরে এসেছে তার কল্পনা জগতে, কারণ বাস্তবটা তার কাছে অসহ্য ছিল। নিজের অবহেলার কারণে স্ত্রী সুস্থ হয়নি, স্ত্রীর অসুস্থতার কারণে সন্তানটা মারা গিয়েছে, আর সন্তানদের হত্যার কারণে সে নিজেই স্ত্রীকে মেরে ফেলেছে। এই সত্যিটা বহন করে সুস্থ মানুষের বেঁচে থাকাচ্ছে, ব্রেন অপারেশন করে সব ভুলে যাওয়া, এটি তার কাছে ভালো মনে হয়েছিল। সে একজন খারাপ মানুষ হয়ে বেঁচে থাকতে চায়নি, তাই সে বেছে নিয়েছিল অন্য পথ, একজন ভালো মানুষ হয়ে সব শেষ করে দেওয়ার পথ। আর এখানেই শেষ হয় শাটার আইল্যান্ডের গল্প। এই মুভিটা শুধু একটা থ্রিলার না, এটা একটা মানুষের গল্প যে নিজের যন্ত্রণা থেকে বাঁচতে গিয়ে নিজের মধ্যে হারিয়ে যায়। একটা মানুষের গল্প যার কাছে বাস্তবতা চেয়ে মিথ্যাটাকে অনেক বেশি সহনীয় ছিল। আর মুভিটা সেই একটা লাইন, which would be yours, to live as a monster or to die as a good man? এই প্রশ্নের উত্তর আপনি কি দেবেন? নিচের কমেন্টে জানান। আর যদি আজকে এই ব্যাখ্যাটা ভালো লেগে থাকে তাহলে এখনই ভিডিওটাতে একটা লাইক দিন, আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি এখনই করে নিন, কারণ এরকম আরো অনেক মুভির গল্প নিয়ে আসছি সামনে। পরের ভিডিওতে দেখা হবে, ততক্ষণে ভালো থাকুন।